সুপার শপের পর কাঁচা বাজারেও আজ থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন। একই সাথে পলিথিন উৎপাদন ও ব্যবহারকারীদের বিরুদ্ধেও চালানো হবে অভিযান। তবে সরবরাহকারীরা বলছেন পলিথিন নিষিদ্ধ হলেও বিকল্প কিছু নেই তাদের কাছে। এদিকে বিকল্প কিছু না আসায় সমস্যা তৈরি হচ্ছে বলছেন বিক্রেতারা। গত 24শে সেপ্টেম্বর এক মত বিনিময় সভায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই উদ্যোগকে স্বাগত জানালেও তা বাস্তবায়ন কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, শুরুতেই বাজারে নয়, পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি পাট সহ পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে পলিথিন নিষিদ্ধের প্রভাব কেমন দেখছেন? বাজারে গিয়েছি, নগরীতে অনেক জায়গায় আমরা ঘুরেছি। আমরা আসলে যেখানে এখনো পর্যন্ত দেখেছি আসলে যাদের জন্য আয়োজন, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার জন্য যে পলিথিন নিষিদ্ধের যে বিষয়, সেটি জন্য যাদের আয়োজন তারা আসলে কেউ বাজার নেই, অর্থাৎ এখনো পর্যন্ত বাজার ঠিক সেভাবে জমেনি। আপনি আমার পেছনটা যদি দেখেন, একেবারেই শুনশান নীরবতা বিরাজ করছে। সঙ্গত কারণেই পলিথিনের উপর যে নিষেধাজ্ঞা, সেটি আসলে কতটুকু কার্যকর হয়েছে কিংবা হচ্ছে সেটি আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আরও কিছুক্ষণ পর আমরা হয়তো সেই বিষয়টি জানতে পারবো। এমনি আসলে আমরা ইতিপূর্বে এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছেন, তারা বলছেন যে আসলে পুরো বিষয়টিকে তারাও আমলে নিয়েছেন এবং সেই বিষয়ে তারাও বিশেষ ধরনের ব্যাগ ব্যবহার করার একটি প্রক্রিয়া তারা হাতে নিয়েছেন এবং বেলা যখন বাড়বে তখন আমরা আসলে বুঝতে পারবো, অর্থাৎ ক্রেতা বিক্রেতার সমন্বয় যখন ঘটবে তখনই আমরা বুঝতে পারবো আসলে পলিথিনের উপর যে নিষেধাজ্ঞা সেটি আসলে কতটুকু কার্যকর হয়েছে। এটি ছাড়া আমরা যদি বাজারের পরিস্থিতি বলি, তাহলে আসলে আমরা যেটি জানি সেটি হচ্ছে গেল সপ্তাহে সবজির আসলে দাম কিছুটা কম ছিল। আমরা গতকালকে খবর নিয়েছি যে এখনো পর্যন্ত সবজির যে দাম সেটি এখনো গত সপ্তাহের মতো আছে। তবে মুরগির দাম, সোনালী এবং ফার্ম মুরগি যেটি, সেটিতে আসলে কেজিতে 10 টাকা করে বেড়েছে। এটি ছাড়া অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম উঠানামার মধ্যে আছে। আমরা আসলে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে দেশের নানা জায়গায় সাম্প্রতিক সময় যে বৃষ্টিটা ছিল সেটি এখন এই মুহূর্তে না হওয়াতে এখন আসলে সবজির দাম ক্রমশ কমতির দিকে এবং এই পরিস্থিতি যদি আর কিছুদিন থাকে তাহলে শীতকালীন যে সবজি সেটিও বাজারে প্রবেশ করা শুরু করেছে। যদি সেটি হয় তাহলে সবজির দাম অনেকটাই কমবে বলে তারা ধারণা করছে। আমরা আসলে অপেক্ষা করছি ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ যেখানে আসবেন, অর্থাৎ বাজার যখন জমে যাবে তখনই আসলে বুঝতে পারবো যে পলিথিনের উপর যে নিষেধাজ্ঞাটি দেওয়া হচ্ছিল সেটি আসলে কতটা কার্যকর হয়েছে। রিটন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে তো আমরা পলিথিন ব্যবহার করে থাকি, কিন্তু আজকে থেকে তো কাঁচা বাজারেও সেটি নিষিদ্ধ হতে যাচ্ছে। সেক্ষেত্রে এর প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? যে আসলে পলিথিনের ব্যবহার নিয়ে কিন্তু গত 2-1 দিন যাবতই আমরা দেখেছি যে আসলে বাজারগুলোতে বিকল্প যে পলিথিনের বিকল্প কি আছে সেই বিষয়টি নিয়ে কিন্তু ব্যবসায়ীদেরও একটি চিন্তা ছিল। এবং আমরা আজকে সকালবেলা যখন এই মুদি দোকানে এসেছিলাম তখন দেখছি যে তারা টিস্যু ব্যাগ ব্যবহার করছেন। আসলে পলিথিনের জায়গায় তারা সেই টিস্যু ব্যাগটি ব্যবহার করছেন, যাতে আপাতত তারা সেই যারা ক্রেতা রয়েছে তাদেরকে পণ্য দিতে পারেন। এবং পলিথিনের বিষয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা যেটি বলেছেন যে আসলে যেহেতু পলিথিন সরকার থেকে বন্ধ করা হয়েছে, তাই তারা বিকল্প হিসেবে কিন্তু বেশ কিছু ব্যাগও কিন্তু বাজারে নিয়ে এসেছেন এবং সেই ব্যাগগুলো কিন্তু আসলে টাকার বিনিময়ে সাধারণ ক্রেতাদের কিনতে হবে। এই ব্যাগগুলো কিন্তু 20 টাকা পর্যন্ত কিন্তু দামে বিক্রি হবে এবং এটি প্যারাশুট কাপড়ের ব্যাগ রয়েছে, সিমেন্টের যে ব্যাগগুলো রয়েছে, বিভিন্ন প্রকার ব্যাগ কিন্তু তারা, জালের ব্যাগ, পাটের ব্যাগ, বিভিন্ন ব্যাগ কিন্তু তারা আসলে ইতিমধ্যে দোকানে, এইগুলো কিন্তু আগে ছিল না, এখন কিন্তু বাজারের দোকানের সামনে কিন্তু এই সব ব্যাগ দেখা যাচ্ছে। এবং এগুলো যদি ক্রেতা
বিক্রেতারা একবার ক্রয় করেন তারা কিন্তু বেশ কয়েকদিন কিন্তু আসলে বাজারের কাছে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ব্যাগগুলো কিন্তু আসলে ক্রয় করতে হবে এবং অল্প কিছু মালামাল নিতে হলে কিন্তু এক ধরনের টিস্যু ব্যাগ তারা নিয়ে এসেছেন। আমরা এই টিস্যু ব্যাগগুলো দেখেছি যে আসলে তারা এই টিস্যু ব্যাগগুলো ব্যবহার করার জন্য কিন্তু আসলে এগুলো কিন্তু বিনামূল্যে তারা দিবেন এবং যে ব্যাগগুলো তারা দিবেন তাতে কিন্তু সর্বোচ্চ আপনার 2 থেকে 3 কেজি পণ্য তারা কিন্তু আসলে এই ব্যাগগুলোতে পরিবহন নিতে পারবেন এবং সেজন্যই কিন্তু আসলে এই ব্যাগগুলো রাখা হয়েছে। তবে যে কাঁচা বাজার যেগুলো রয়েছে সেখানে আমরা তাদের ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে পলিথিন বন্ধ করার পর তারা যে ব্যাগটি দিবেন সেই ব্যাগ কিন্তু এখনো বাজারে আসেনি, যার ফলে কিন্তু তারা বলছেন যে ক্রেতারা যে ব্যাগগুলো নিয়ে আসবে তাতেই কিন্তু তারা সেই সবজির বিষয়টি থাকে, কারণ সবজিতে কিন্তু পানি থাকে, যার ফলে কিন্তু কাগজের ব্যাগ দিলে অনেক সময় ভিজে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আর টিস্যু ব্যাগও কিন্তু ব্যবহারযোগ্য নয়। সেক্ষেত্রে কিন্তু আসলে তারা বলছেন যে তারা যে ক্রেতারা যে ব্যাগগুলো নিয়ে আসবেন সেই ব্যাগেই কিন্তু তারা পণ্যগুলো দিবেন। এছাড়া আজকে যদি বাজারের দরের কথাটা বলি, আসলে বরিশালের বাজারে কিন্তু পেঁয়াজের বেশ চড়া দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ এবং ভারতীয় যে আমদানি করা পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। 140 থেকে 145 টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এবং এলসি সাইজের যে পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু 110 থেকে 115 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া আলু বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি দরে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। আজ থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম এবং বরিশাল থেকে প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিও জানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। শনিবার জাতীয় পার্টির সমাবেশ প্রতিহতের ঘোষণা দেয় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা। বুধবার সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। সেই মিছিল বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসলে দুই পক্ষের মাঝে বাধে সংঘর্ষ, ঘটে আগুন ভাঙচুরের ঘটনা। এক পর্যায়ে কার্যালয়ের ভিতরে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা, ভাঙচুর ও আগুন দেয় সেখানেও। কার্যালয়ের সামনে মুরাল ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। ইট পাটকেল মশাল মিছিলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমরা বুঝে উঠতে পারছিলাম না এই ইট পাটকেলগুলো কই থেকে আসতেছিল। ফ্যাসিস্ট হাসিনার যারা দূষর তারা যদি আইসা একজনকে হামলা চালায় তখন তো এখানে উত্তেজিত ছাত্র জনতা এটা মেনে নেবে না। ভিতরে আমাদের লোকজন কেউই যায় নাই, ভিতরে কিন্তু আগুন অনেকক্ষণ জ্বলতেছিল। পরে আমরা ফায়ার সার্ভিসের লোকজন ডেকে এনে ভিতরে কিন্তু অগ্নি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে সেখানে আসে সেনা সদস্যরা। তারা বিক্ষুব্ধ ছাত্র জনতাকে চলে যাওয়ার আহ্বান জানান। এ সময় যে কোনোভাবে জাতীয় পার্টিকে প্রতিহত করার ঘোষণা দেন তারা। ফ্যাসিস্ট জাতীয় পার্টি ঢাকার মাটিতে এসে মহাসমাবেশ করে যাবে, কিন্তু ঢাকার ছাত্র জনতা, বাংলার ছাত্র জনতা চুপ করে থাকবে। খুব শীঘ্রই আমরা আমাদের কর্মসূচি জানাবো, খুব শীঘ্রই আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করব। এদিকে সন্ধ্যা 7টার দিকে ফেসবুকে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় পার্টি। অফিসে হামলা করা হয়েছে, জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে প্রতিরোধের চেষ্টা করেছে, তারা পালিয়ে গেছে। পরবর্তীতে আবার তারা সংগঠিত হয়ে এসে অনেক সমন্বয়ক সহ আমাদের অফিসটিকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো আজকে যে আচরণ হচ্ছে, এই আচরণটা কোনোভাবেই একটা দেশের গণতান্ত্রিক এবং আইনের শাসনের হতে পারে না। এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার যে সমাবেশ করার কথা তা প্রতিহতের ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্রকে বিকশিত করতে কোনো দলকে নিষিদ্ধ নয়, বরং নতুন দল গঠনের পক্ষে বিশ্লেষকরা। তাদের মতে নতুন রাজনৈতিক শক্তির উত্থানে শঙ্কিত না হয়ে বড় দলগুলোর স্বাগত জানানো উচিত। কেননা জনমতের তোয়াক্কা না করে প্রতিপক্ষকে নির্মূলের রাজনীতি দেশের গণতন্ত্রকে সংকুচিত করেছে, ধ্বংস করেছে সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানকে। স্বাধীনতার পর দেশে জাতীয় নির্বাচন হয়েছে 12টি, এর 4টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকিগুলো দলীয় সরকার বা সামরিক শাসনে। এতে আওয়ামী লীগের জয়
6 ও বিএনপির 4 বার। জাতীয় পার্টি 2 বার জয়ী হয়ে সরকার গঠন করে। সবুজ শ্যামল বাংলাদেশ গত 54 বছরের জন আকাঙ্ক্ষার বেশিরভাগই পূরণ করতে পারেনি অধিকাংশ সরকার, বরং ব্যর্থতা ঢাকতে অবতীর্ণ হয়েছে স্বৈরাচারের ভূমিকায়। তাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আবারও তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান নিয়ে আলোচনা, যা নিয়ে বড় দলেও তৈরি হয়েছে নতুন শঙ্কা। একটা নির্বাচন কিংবা 2টা নির্বাচন মোটামুটি যাই ছিল, পরবর্তীতে এটা দেশকে আগ্রাসনের দিকে ঠেলে দিয়েছে, মানে ফ্যাসিস্ট তৈরি করেছে বিভিন্ন দলগুলি। কোনো দলই জনগণের আকাঙ্ক্ষা আশা পূরণ করতে পারেনি। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি ছাত্রদের। আরও 11টি দলের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে রিট করেও তা তুলে নেয় ছাত্র আন্দোলনের নেতারা, জানিয়ে চলছে নানা গুঞ্জন। বিশেষ করে যারা যখন ক্ষমতায় ছিলেন তাদেরকে এটার জন্য দায়ী নিতে হবে। এবারকার অভ্যুত্থান প্রমাণ করেছে পুরনো পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া রাজনীতির মধ্যে আমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিকে মোকাবিলা করতে হয় রাজনীতি দিয়ে। তাই দলীয় নেতার একচ্ছত্র বা সামষ্টিক দায়ে কোনো দলকে নিষিদ্ধ করা সমীচীন নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে দলগুলোতে ব্যাপক সংস্কার ও গণতান্ত্রিক চর্চা প্রয়োজন। একটা দেশ যে জায়গায় যাওয়ার কথা ছিল, যতটা গণতান্ত্রিক হওয়ার কথা, এটা হয় নাই। কিন্তু এটার জন্য আমরা নিষেধ করে দেব, দ্যাটস এ ভেরি রং পারসেপশন। আবারও এটা এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। ওনারা যদি মনে করেন যে এর মধ্যে সমাজে প্রচুর বিক্ষুব্ধ জনগোষ্ঠী তৈরি হয়েছে, তাহলে সহজ উপায় যে ওই মানুষগুলো তো নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজবেন। কোনো দলকে নিষিদ্ধ করে নয়, সঠিক নেতৃত্ব তৈরি ও দেশ গঠনে তরুণদেরও দল গঠন করা উচিত বলে মনে করেন এই বিশ্লেষক। গণতান্ত্রিক হয়ে ওঠা মানে হচ্ছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আম ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করার কথা জানিয়েছে ডিবি পুলিশ। ওবায়দুল মোক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি 2011 সালে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং 7 জানুয়ারি 2024-এ টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল মোক্তাদির চৌধুরী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। প্রায় 2 মাস ধরে স্পিকারের পদ শূন্য হওয়ায় তার আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ 4 বার অংশ নেওয়া যাবে। এছাড়া 7 কলেজের কার্যক্রম চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্থান থেকে। একই সঙ্গে সাফ জয়ী নারীদের শুভেচ্ছা জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় ব্রিফিংয়ে এসব জানান প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে হয় আলোচনা। 7 কলেজের আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবির প্রশ্নে সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট জায়গা থেকে সব কার্যক্রম পরিচালনার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 7 কলেজের রিপ্রেজেন্টেটিভ কথা বলেছেন। কথা বলার পর একটা ডিসিশন হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ওদের একটা জায়গা ঠিক করা হবে যেখানে ওদের প্রশাসনিক কাজকর্মগুলো করা যায়। প্রায় 2 মাস ধরে স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সচিবালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। স্পিকারের আপনি জানেন আর্থিক এবং প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটা আসলে তার যে স্পিকারের যে সেক্রেটারিয়েট, সেখানে তার যে প্রশাসনিক এবং আর্থিক কাজটা কে করবেন, তো সেই ব্যাপারে একটা ডিসিশন হয়েছে যে এটা ল মিনিস্টার আসিফ নজরুল এটা দেখবেন। সাফ চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলারদের অনবদ্য জয়ে উচ্ছ্বসিত উপদেষ্টা পরিষদও। তাদের বেতন বৈষম্য দূরের এবং 2 মাসের বকেয়া দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়। সমস্যাটা সালাউদ্দিন যখন বিএফএফ এর প্রেসিডেন্ট ছিলেন সেই সময়কার একটা সমস্যা। আমরা খুব দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছি এবং আমরা আপনার খুবই দ্রুত এটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট পাবেন।
সরকারি নিয়োগ পরীক্ষার বিষয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তনে একমত হন উপদেষ্টারা। একজন প্রার্থী 3 বারের বদলে সর্বোচ্চ 4 বার অংশগ্রহণ করতে পারবেন। এ সময় উঠে আসে বিভিন্ন স্থানে আন্দোলন প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নে প্রেস সচিব জানান, এর সঙ্গে কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে করে না সরকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপদেষ্টাদের এমন কোনো কথা বলা উচিত নয় যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত না হলে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারা এসব কথা বলেন। শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। স্বাধীনতার পর 1972 সালের এই দিনে দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল। বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দলটি পার করল প্রতিষ্ঠার 52 বছর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে অংশ নেন ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের নেতারা। বলেন, সংবিধান সহ গুরুত্বপূর্ণ সংস্কার কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। সংস্কারের নামে কোনো দলের স্বার্থ কায়েম করতে চাইলে আবারও ছাত্র আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন রব। পুরনো বন্দোবস্তের যে কোনো অংশই ওই পুরনো ঢাকে, পুরনো নানান শক্তিকে আবারও পুনর্বাসিত করার চেষ্টা করবে। কাজেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। গুম খুন, আয়না ঘরে লুটপাট আর ডাকাতি, ওই দেশ চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উপদেষ্টাদের উচিত বিভ্রান্তি সৃষ্টি করে এমন মন্তব্য না করা। জঞ্জাল দূর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। কিছু সংখ্যালঘুকে দিয়ে আওয়ামী লীগের দোসররা এখনও নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাঁড়াও শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন ধর্ম ও সংগঠনের নেতারা। আর সংখ্যালঘু যাদেরকে আমরা বলছি, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অন্যতম বিষয়, আরো অনেক জনগোষ্ঠী আছে। বক্তারা অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তার পেছনে জড়িত ছিল আওয়ামী লীগ। ফ্যাসিস্ট শেখ হাসিনার যারা দালাল, মন্দিরের যারা দায়িত্ব আছে তারা মানে লেজ গুটিয়ে পালিয়ে গেছে এবং তারা তালা মেরে চলে গেছে। আমরা তালা খুলে মন্দিরের পুরোহিতকে বললাম, আমরা পাশে আছি, আপনারা পূজা করেন। পিন্ডি, দিল্লি, নিউ ইয়র্ক নয়, আমার ভেতর মেঘনা প্রাণময়। আমি তো মেঘনা পাড়ের ছেলে, আমি কেন দেশ ছেড়ে পালাবো? আমার দেশ ছেড়ে হাড় ভাঙ্গ দেখলে আমাকে বের করতে আসবে, হাড্ডি ভেঙে বাড়ি বাড়ি। আলোচনা সভায় অতিথিরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কারা নষ্ট করে তা মানুষ জানে। বিচারহীনতার অপসংস্কৃতির কারণেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। বিচারহীনতার অপসংস্কৃতি এটা আওয়ামী লীগের সাথেই যায়। সুতরাং যারা এখন সরকারের দায়িত্ব পালন করছেন তারা বলেছেন প্রত্যেকটা ঘটনার তারা বিচার করবে, কিন্তু কথা হচ্ছে আমাদেরকে মামলা করতে হবে। যখন যেখানে ঘটনা ঘটে প্রত্যেকটি যেন মামলা হয় এবং আসামিদের নাম সুনির্দিষ্টভাবে আসামিদের নাম দিতে হবে। ওরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করতে পারে, এই ষড়যন্ত্র টিকবে না। কারণ এবার সম্মিলিতভাবে সমস্ত জাতি, সমস্ত জনগণ আজকে এর বিরুদ্ধে লড়াই করছে।
সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে পতাকা কাণ্ডে হিন্দু নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা সোমবারের মধ্যে প্রত্যাহার না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সনাতনী জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে নগরের চৈরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন নেতারা। জানান, দ্রুত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। বুধবার সন্ধ্যায় নগরের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় চট্টগ্রামের সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্র নানানভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার বিকেলে বরগুনার আমতলীতে এক পথসভায় এই মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বলেন, দেশে ধান কাটার মৌসুমের মতো আন্দোলনের মৌসুম শুরু হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থামাতে হবে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। এই অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে সবাইকে সহযোগিতা করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরনো ধারার রাজনীতি বাদ দিয়ে তরুণদের রাজনীতির সুযোগ করে দিতে হবে বলে জানান নূর। পরে সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কলাপাড়া শাখার আয়োজনে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করবেন, স্থিতিশীল রাখার জন্য সবাই সহনশীল হবেন এবং প্রশাসনকে অনুরোধ করব, আপনারাও এতদিন যেভাবে প্রশাসন চালিয়েছেন সেইভাবে প্রশাসন চলবে না, রাষ্ট্র চলবে না। নতুন বাংলাদেশে প্রশাসনের চরিত্র বদলাতে হবে। 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ে যোগ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। সেই সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মুগ্ধর গল্প। একথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এরই মধ্যে বইয়ের পরিমার্জন খসড়া সম্পন্ন হয়েছে, যা চূড়ান্ত হবে আগামী সপ্তাহেই। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের টানা 3 মেয়াদের শাসনামলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এককেন্দ্রীকরণের অভিযোগ ইতিহাসবিদদের। তাদের মতে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা অনেক বীরকে বঞ্চিত করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাঠ্য বইয়ে পরিমার্জনের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। পরিমার্জনের খসড়ায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বলা হচ্ছে 26শে মার্চ মেজর জিয়া প্রথমবার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পরের দিন 27শে মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন। সেই সঙ্গে তাজউদ্দিন আহমেদ, মাওলানা ভাসানী সহ মুক্তিযুদ্ধের সবার অবদান সংযুক্ত করা হচ্ছে। ইতিহাসের কিছু বিষয় ছিল যেখানে অনেকের অবদান খুব ভালোভাবে উঠে আসে নাই, আবার অনেককে অতি মূল্যায়ন করা হয়েছে বা অতি বন্দনা হয়েছে, সেগুলোকে যথাযথভাবে স্থান দেওয়ার জন্য। সেই সঙ্গে মাধ্যমিকের বাংলা সাহিত্য বইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের অবদান যুক্ত হচ্ছে। কিছু বইয়ের প্রচ্ছদে বা কোনো কোনো অংশে স্বৈরাচার বিরোধী গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি যুক্ত হচ্ছে। পরিমার্জন তো আমাদের শেষ, এখন কিছু ঘষামাজা চলছে, সেগুলো শেষ হতে আমাদের এই 7 তারিখের মধ্যে সবকিছু শেষ হবে। শিক্ষা গবেষকরা বলছেন বইয়ের পরিমার্জনের কাজ বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ দিয়ে করাতে হবে। সেই সঙ্গে ইতিহাসে যার যে অবদান তা নিশ্চিত করতে হবে। যার কাজ তাকে দিয়ে করাতে হয়। আপনি যারা প্রকৃত ইতিহাস যারা চর্চা করেন, গবেষণা করেন, তাদের ইনভলভমেন্ট এখানে দরকার। এটা হলো ইতিহাসের জায়গা থেকে। এছাড়াও পাঠ্য বইয়ের পেছনের পৃষ্ঠায় শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতিগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পরিবর্তে চিরন্তন কিছু বাণী যুক্ত করা হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে ইআরএফ এর সঙ্গে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে তিনি একথা জানান। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক, জ্বালানি, ভৌত অবকাঠামো ও তথ্য প্রযুক্তি এই 4 খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তুলে ধরা হয় কমিটি নানা বিষয়। সভায় কমিটির সদস্যরা অভিযোগ করেন বিপুল অর্থের প্রকল্পগুলোতে জনকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়নি, আত্মসাৎ করা হয়েছে অর্থ। এর মাধ্যমে সরকার জনগণের করের টাকা লোপাট করেছে। প্রকল্প নির্ভর যে দুর্নীতি তার একটা বড় উল্লঙ্ঘন কিন্তু আমরা তার পরবর্তী সময় থেকে দেখতে পারি, মানে জাস্ট গত 1 দশকের যদি আমরা সময়টা দেখি, তো সেখানে আমরা দেখেছি যে এই যে দুর্নীতির বড় মানে নানা ধরনের রূপ। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ উন্নয়নের গল্প সাজিয়ে দেশে স্বৈরতান্ত্রিক রাজনীতি চালু করে। অডিটর জেনারেল শত শত অডিট আপত্তি দিলেও দুদক সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এই উন্নয়নের বয়ান একটা সৃষ্টি করা হয়েছিল সেই অনাচারী অর্থনীতির ঘাটতিকে পূরণ করার জন্য তার লক্ষ্যে, এবং সেই উন্নয়নের বয়ানকে রক্ষা করার জন্য স্বৈরাচারীর রাজনীতির প্রয়োজন করেছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে গত 28শে আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে 850 জন শিক্ষার্থীর সাথে প্রতারণা করেছে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। তবে ভুক্তভোগীদের অভিযোগ এ সংখ্যা অন্তত 1,500। প্রতারণায় হাতিয়ে নেওয়া হয়েছে 200 কোটি টাকার বেশি। টাকা ফেরত না দিয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছেন প্রতিষ্ঠানটির কর্ণধার লায়ন এম.কে. বাশার। আমার শ্বশুর শাশুড়ি দেবর নিয়ে আমি একটা সুখী পরিবার ছিলাম, সেই সুখটা লায়ন বাশারে কেড়ে নিছে আমার কাছ থেকে। সন্তানকে বিদেশে পড়ানোর স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে রীতা আক্তারের। সব রেডি, ছেলের লাগেজ গুছিয়ে ফেলুন, এমন আশ্বাসে তিনি তড়িঘড়ি করে 10 লাখ টাকা তুলে দেন লায়ন এম.কে. বাশারের হাতে। স্বামী সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সবুজ আলমের জমানো টাকার সাথে সুদের ঋণ নেন আরও 5 লাখ। এখন সেই সুদের বোঝা টানছেন রীতা আক্তার। প্রত্যেক মাসে 50,000 টাকা দিতে হচ্ছে, কিন্তু আমি আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে আনছি, অন্য কারোর কাছ থেকে আনছি, ওদের টাকাটা তো আমার দিতেই হচ্ছে, নাহলে তো আমি তো খারাপ, বাশারের মতন খারাপ তো আমি হইতে পারছি না। রীতা আক্তারের মতো বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের প্রতারণার শিকার এমন কয়েকশো অভিভাবক শিক্ষার্থী। আমার যে টাইম ছিল ওই টাইমটা চলে গেছে, সেপ্টেম্বর যাওয়ার কথা ছিল, সেপ্টেম্বর সেকশনটা চলে গেছে, আবার জানুয়ারির জন্য ওরা কানাডাতে দিয়েছে। কানাডাতে দেওয়ার পর আরও 1,85,000 টাকা, মোট 9,95,000 টাকা, আরও আনুষ্ঠানিক আরও অন্যান্য খরচ আমার আরও 3 লাখ টাকা গেছে। আমি যখন আমার পাওনা টাকার খুঁজে যাই তো তখন বাশারের প্রতিষ্ঠানের লোকেরা আমার উপর হামলা চালায়। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দিতে প্রতিষ্ঠানটির রয়েছে কয়েক ডজন প্রশিক্ষিত কাউন্সিলর। এসব কাউন্সিলরই ভুয়া কাগজ তৈরি করে ফাঁদে ফেলেন শিক্ষার্থীদের। যে স্কুলের কথা বলছে কানাডার, সেই স্কুলে আমরা খোঁজ নিয়ে দেখি যে না, এটা একটা ভুয়া অফার লেটার ছিল, এবং তারপর থেকেই বিভিন্ন তালবাহানা। জুবাইরা নাজমুল ছিল আমার কাউন্সিলর, ওরা কেউই 10 লাখ টাকা নেওয়ার পরে তার ফোন টোন ধরে না, একেবারেই ফোন ধরে না। এরপরে প্রায় 1-1.5 মাস পরে ফোন ধরে বলতেছে কি, আপনাদের তো অফার লেটার আসছে, তো এখন ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য আরও 4 লক্ষ টাকা দেওয়া লাগবে ওদেরকে। সম্প্রতি টাকা ফেরত দিতে শিক্ষার্থীদের সাথে চুক্তি করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। তবে সেই চুক্তিও মানছেন না এম.কে. বাশার, উল্টো মুখ খুললে প্রচ্ছন্ন হুমকি দেন তিনি। যারা আন্দোলন করে নাই, মানববন্ধনে আসে নাই, যারা কেস মামলা করে নাই, তাদের টাকাগুলো আমরা সবার আগে পরিশোধ করছি। সবার টাকা উঠাই দেওয়ার দায়িত্ব আপনারা যারা নিচ্ছেন, আদৌ আপনারা এই টাকা উঠাই দিতে পারবেন কিনা সেটা কি নিশ্চিত? গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় তালাবদ্ধ, লাপাত্তা সব কর্মকর্তা কর্মচারী। আনুষ্ঠানিক বক্তব্য পেতে 2বার ইমেল করেও সংশ্লিষ্টদের সাড়া মেলেনি। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 50 পয়সা কমানো হয়েছে, তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।
নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের বিক্রয় মূল্য প্রতি লিটারে 50 পয়সা কমিয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অকটেন ও পেট্রোলের অপরিবর্তিত রাখা হয়েছে। দু 2026-27 অর্থ বছরে দৈনিক গ্যাসের চাহিদা ছাড়াবে 420 কোটি ঘনফুট, যার অর্ধেকই আমদানির এলএনজি নির্ভর। কিন্তু বিশেষ আইনে করা 2 FSRU নির্মাণের চুক্তি বাতিলে তা চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সময়মতো এসব স্থাপনা নির্মাণে জোর দিচ্ছেন। তাদের মতে সরকারি বিনিয়োগেও তা হতে পারে। জ্বালানি উপদেষ্টা বলছেন, FSRU নির্মাণে নভেম্বরের মধ্যে উন্মুক্ত দরপত্র চাওয়া হবে। দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে 280 কোটি ঘনফুট গ্যাস, যার মধ্যে 2টি টার্মিনালের মাধ্যমে আমদানির এলএনজি 80 কোটি ঘনফুট। স্থানীয় গ্যাসের অনুসন্ধান দীর্ঘদিন অবহেলিত থাকায় বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উত্তোলনও কমেছে। 2026-27 অর্থবছর গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি নির্ভরতা বেড়ে দাঁড়াতে পারে 52 ভাগে। এই বাড়তি এলএনজি খালাসে বিদেয়ী সরকার বিশেষ আইনে পায়রায় এক্সিলারেট এনার্জি ও মহেশখালীতে সামিটকে এলএনজি টার্মিনাল নির্মাণে যুক্ত করে। তবে অন্তর্বর্তী সরকার এসব চুক্তি বাতিল করেছে। যাদের কাছ থেকে এইটা অর্ডার করেছিল বাংলাদেশ সরকারই এই এফএসআর এগুলো কিনে নিতে পারে, তাহলে যাদের কাছে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছিল তারা সরে গেল, তাদেরও লস হলো না, আর বাংলাদেশ সরকারও এফএসআর এগুলো পেয়ে যায়। তা না হলে আমাদের বিলম্বিত হবে, বিলম্বিত হলে আমাদের শিল্প সাংঘাতিক রকমের সাফার করবে আরও 1 বছর। এফএসআরইউ নির্মাণে সরাসরি ক্রয় চুক্তি বাতিলের পর উন্মুক্ত দরপত্রের প্রস্তুতি নিচ্ছে জ্বালানি বিভাগ। তবে জানা গেছে এ ধরনের চুক্তির জন্য সরকারি ক্রয় কর্তৃপক্ষের কাছে কোনো স্ট্যান্ডার্ড ডকুমেন্ট নেই। তাই পেট্রোবাংলার একটি কমিটি দরপত্রের নথি তৈরির কাজ করছে। এটা আমরা উন্মুক্ত প্রতিযোগিতা, আমরা এখানে যে বললাম দরপত্র এই মাসের মধ্যে আহ্বান করার চেষ্টা করব, যদি সম্ভব না হয় আগামী মাসের প্রথম দিকে। একটি এলএনজি টার্মিনাল নির্মাণে প্রায় $50 কোটি বা 6000 কোটি টাকা বিনিয়োগ দরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরে ইলিশের সরবরাহ কমার প্রভাব পড়ছে নোনা ইলিশে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে গত বছর 5 থেকে 6000 মন ইলিশ সংরক্ষণ হলেও এবার তা 2000 মনে নেমেছে, দাবি ব্যবসায়ীদের। এ কারণে প্রতি কেজি নোনা ইলিশের দাম বেড়ে দ্বিগুণ হওয়ার শঙ্কা। এদিকে পচে যাওয়া মাছ লবণ দিয়ে নোনা ইলিশ হিসেবে সংরক্ষণ না করার পরামর্শ গবেষকদের। দেশের অন্যতম মৎস্যাহরণ কেন্দ্র চাঁদপুর প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিপুল পরিমাণ ইলিশ লবণ দিয়ে নোনা ইলিশ হিসেবে সংরক্ষণ করা হয়। মাছের সরবরাহ বাড়লে উদ্বৃত্ত এবং বাজারে বিক্রি না হওয়া ইলিশ অল্প দামে কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করেন ব্যবসায়ীরা। চাঁদপুরের নোনা ইলিশের বেশিরভাগ যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। 2-3 মাস নোনা ইলিশ কাটার পরে 5-6 মাসের মতো সংরক্ষণ করে রাখা হয়, তারপরে আপনার মার্চ মাস থেকে বেচাকেনি শুরু হয়। আর কি মাছ কম, মাছের দাম বেশি, অনেক দাম, তাই একটু কম কাটা হইতেছে। ব্যবসায়ীরা বলছেন গত বছর 5 থেকে 6000 মন ইলিশ লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, তবে এবার মাছের সরবরাহ কমায় সংরক্ষণ হয়েছে 2000 মনের মতো। আমরা ডবল দ্বিগুণ দাম বাড়বে। এটা বেচছিলাম গতবার আমরা 500-600 টাকা, ওটা 800-900 টাকা বেচন লাগবে। 7,000 মন নোনা ইলিশ হয়, কিন্তু এবার 1000 মন হবে কিনা সন্দেহ। নোনা ইলিশের প্রক্রিয়াজাতকরণে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ গবেষকের। যে লোনাকরণ এটি যদি স্বাস্থ্যসম্মত করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যাকটেরিয়াল লোডকে কমিয়ে এবং যদি যথেষ্ট সঠিক পরিমাণে লবণ দেওয়া হয়, তাহলে এবং প্রাথমিক অবস্থায় এটা যদি খারাপ না থাকে তাহলে এটা লং টার্ম ভালো থাকতে পারে। গত বছর নোনা ইলিশের কেজি বিক্রি হয়েছে 500 থেকে 600 টাকা, তবে এবছর সরবরাহ কমায় দাম অনেক বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্বত্য চট্টগ্রাম যেন হাতির মৃত্যুপুরী। 1 দশকে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে এবং ট্রেনের ধাক্কা ও গুলিতে 20 হাতির মৃত্যু হয়েছে। গবেষকরা বলছেন হাতি চলাচলের ছোট বড় 13টি করিডোরের প্রায় সবগুলোই বন্ধ ও দখল হয়ে যাচ্ছে, কমছে তাদের বিচরণ এলাকা। পানি ও খাবার সংকটে হাতি মানুষের সংঘাত বাড়ছে।
দ্রুত পরিকল্পনা না নিলে বিপন্ন হতে পারে হাতির অস্তিত্ব। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গর্জনতলা বনে 2 বছরের এক হাতি শাবকের রহস্যজনক মৃত্যু। বন বিভাগের ময়নাতদন্তে জানা যায় শাবকের শরীরে 3টি ক্ষতচিহ্ন ছিল, তবে সেই ক্ষত গুলি নাকি কাঁটাতারের আঘাতে তা নিশ্চিত হওয়া যায়নি। পার্বত্য এলাকায় হাতি চলাচলের 13টি করিডোর রয়েছে, অথচ বালুখালী টিলায় টিভি উপকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে প্রথম দখল শুরু হয়। 2017 সালে উখিয়ায় হাতি চলাচলের বনভূমি চলে যায় রোহিঙ্গা ক্যাম্পের দখলে। এই এলাকায় ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে হাতির দল যাওয়া আসা করত, কিন্তু সীমান্তে তারকাটা বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয় মিয়ানমার। আবার 2010 সাল থেকে রাজাপালং ও জালিয়াপালংয়ে জনবসতি বাড়তে থাকায় ইনানি অভয়ারণ্য দিয়ে যে পথে হাতি যাতায়াত করত তাও বন্ধ হয়ে যায়। এতে গত 1 দশকে মানুষ ও হাতির দ্বন্দ্বে চুনতি ফাঁসাখালী মেধাকচ্ছপিয়া অভয়ারণ্যের 20 হাতি বৈদ্যুতিক তার পেঁচিয়ে গুলি ও ট্রেনের ধাক্কায় মারা যায়। খাদ্যের যে সোর্সটা দরকার, সেই সোর্স আমাদের বন থেকে সাপ্লাই দেওয়ার জন্য উপযোগী পরিবেশ আছে কিনা সেটা নিয়ে কিন্তু কোনো স্টাডি এখন পর্যন্ত হয়েছে বলে আমার জানা নাই। চুনতি বাঁশখালী সহ এলাকায় বালু উত্তোলনের একটা টেন্ডেন্সি আছে। এই বালু উত্তোলনের কারণে হাতিদের জন্য নিয়মিত পানি এবং তাদের গোসলের যে সোর্সটা সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষকেরা বলছেন, দেশের স্থলভাগে বেঁচে থাকা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে হাতির অস্তিত্ব সবচেয়ে ঝুঁকিতে। তাই বনের হাতি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। ছোট্ট দেশ শ্রীলঙ্কাতে আছে, বা বড় দেশ মালয়েশিয়াতে আছে বা ইন্দোনেশিয়াতে আছে, সেটা দেখে অনুকরণ করা যেতে পারে। অথবা আমাদের যদি সেই ধরনের বন্যপ্রাণী বিশারদ থাকেন, তারা নতুন করেই একটা পরিকল্পনা সরকারকে দিতে পারেন। চুনতি ফাঁসাখালী মেধাকচ্ছপিয়া অভয়ারণ্যে 27 কিলোমিটার এলাকায় ট্রেন চলাচলে হাতির জন্য ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন বন বিভাগ ও প্রাণী গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর সৈয়দ মাসুদ রুমি সেতুর টোল আদায় নিয়ে অসন্তোষ দীর্ঘদিন ধরে। সরকার পতনের পর 8 আগস্ট টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। নিরাপত্তার অভাবে এরপর থেকে বন্ধ রয়েছে টোল আদায়। 2004 সালে 35 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের কুমারখালীতে গড়াই নদীর উপর নির্মাণ করা হয় সৈয়দ মাসুদ রুমি সেতু। পরের বছর থেকে ইজারাদারদের মাধ্যমে টোল আদায় শুরু হয়। তবে এবছরের জুন থেকে ইজারার মেয়াদ শেষ হলে নিজস্ব জনবল দিয়ে টোল আদায় করছিল সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয়দের দাবি, 19 বছরের সেতুর নির্মাণ ব্যয়ের কয়েক গুণ বেশি টাকা আদায় হলেও বন্ধ হয়নি টোল। এ নিয়ে বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েও ফল মেলেনি। সরকার পতনের পর 8 আগস্ট সেতুর টোল প্লাজায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। কিছু উচ্ছৃঙ্খল জনতা এটি ভাঙচুর করে ডাকাতি করে নিয়ে গেছে, তারপরের থেকেই বন্ধ আছে। যেহেতু আমরা প্রতিদিনই যাওয়া আসা করি, ছোট ছোট যানবাহনগুলো না নেওয়াই ভালো। 4 বার আপ ডাউন করলে 80 টাকা দেওয়া লাগে, তার উন্মুক্ত হয়ে গেলে আমাদের জন্য সুবিধা না। পুরোপুরি না হলেও অন্তত প্যাডেল চালিত যানবাহনের উপর টোল বন্ধের দাবি তুলছেন অনেকেই। তবে টোলের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পায়ে চালিত যানবাহনগুলোর টোলটা আদায় বন্ধ করে দিয়ে যদি যানবাহন, বিশেষ করে বাস, ট্রাক যেগুলো আছে, এগুলোতে টোল নেওয়া যেতে পারে, কারণ আমাদের রাজস্ব তো দরকার। নিরাপত্তা আতঙ্কে আমাদের টোল প্লাজায় টোল আদায় শুরু করা এখনো সম্ভব হয় নাই। এই বিষয়টি হলো সরকারের সিদ্ধান্তের বিষয়, এটা সরকারের সিদ্ধান্তের উপরে পুরোপুরি নির্ভরশীল। 2 মাস ধরে টোল আদায় বন্ধ থাকায় দিনে 3 থেকে 4 লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার বিভক্ত হয়ে পড়েছে বাংলাদেশি আমেরিকান ভোটারেরা। ডেমোক্রেট দুর্গ হিসেবে পরিচিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেও রিপাবলিকান প্রার্থী ও সমর্থকদের প্রচার বেড়েছে। এমনকি প্রথমবারের মতো নিউ ইয়র্কে রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন অনেক বাংলাদেশি ভোটার। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। এই রাজ্যের মোট ইলেকটোরাল ভোট 28টি। 1998 সাল থেকে এই রাজ্য ডেমোক্রেট ঘেঁষা। 2020 সালে এই রাজ্যে প্রায় 61% সমর্থন পেয়ে জয়ী হন জো বাইডেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অভিবাসন সংকট, আইনশৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন কারণে বাংলাদেশিরা এবারের নির্বাচনে বিভক্ত হয়ে পড়েছেন। অনেক বাংলাদেশি ভোটার ভুগছেন সিদ্ধান্তহীনতায়। অনেক ভোটার এবার
ট্রাম্পের সমর্থনে এগিয়ে এসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রেও প্যালেস্টাইন ইস্যুটা কাজ করছে। তাছাড়া দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং বিশ্বব্যাপী যে যুদ্ধাঙ্গী মনোভাব ডেমোক্রেটিক পার্টির ভেতর বরাবর লক্ষ্য করা যায়, এটার অবসান এখনো ঘটেনি। বড় দুইটি দল রিপাবলিকান কিংবা ডেমোক্রেটিক পার্টিকে বাদ দিয়ে তৃতীয় দল হিসেবে গ্রিন পার্টির জিল স্টেইনের পক্ষে সমর্থন বাড়ছে। অভিবাসন নীতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে এই বিকল্প খুঁজছেন অনেকে। বাংলাদেশি ভোটার কিছুটা ডিভিডেড, মানুষ খুবই আপসেট ডেমোক্রেটদের উপরে, তারা রাগ হয়ে রিপাবলিকানকে ভোট দিতে চাচ্ছে। মেজরিটি যারা আমরা রাস্তায় বা বিভিন্ন ইভেন্টে আমরা চলাফেরা করতেছি, অনেক পাবলিকের মুখ থেকে আমরা শুনতে পারতেছি যে তারা তাদের এখন ক্যান্ডিডেট বাছাই করবে থার্ড পার্টিকে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম এশিয়ান নারী প্রার্থী হওয়ায় কিছুটা সুবিধাজনক স্থানে আছেন কমলা হ্যারিস। অনেক বাংলাদেশিদের কাছে ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয় প্রার্থী তিনি। যেহেতু কমলা হ্যারিস মেয়ে এবং সে এশিয়ান বংশধর, তো সেই কারণে আমি কমলা হ্যারিসকে সাপোর্ট করছি এবং ভোটও দিব। তবে ভালো মন্দ যাই হোক, অভিবাসন বান্ধব হিসেবে ডেমোক্রেটিক প্রার্থীকেই ক্ষমতায় দেখতে চান যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীরা। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবজয়ী নারী দল দেশে ফিরে পেল ছাদখোলা বাসে সংবর্ধনা। চ্যাম্পিয়ন মেয়েদের জন্য 1 কোটি টাকা পুরস্কার দিল ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিজয়ী দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর গড়িয়ে সন্ধে, ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে জ্যাম ঠেলে মতিঝিলে চ্যাম্পিয়ন নারী দল সাবিনাদের বরণ করা হয় বাফুফে ভবনে। ক্রীড়া উপদেষ্টার উপস্থিতিতে সাফজয়ী দলকে দেয়া হয় সংবর্ধনা। সেখানে আসে অর্থ পুরস্কারের ঘোষণা। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি এবং একই সাথে আপনারা জানেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য এবং আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি দেশবাসীর পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও। টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ, অথচ নারী ফুটবলাররা লিগ কিংবা পারিশ্রমিক নিয়ে অবহেলার শিকার। অবস্থার উন্নতি, বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। আইসিসি আন্তর্জাতিকভাবে যেই ফি সহ যে বিষয়গুলো আছে সেগুলোতে সমতা আনার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার রিফ্লেকশন আমরা বাংলাদেশেও করতে চাই এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেটা কিভাবে করা যায়। আপনারা জানেন বিসিবি, বাফুফে সহ ফেডারেশনগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটা দ্রুত সেটার বাস্তবায়ন করার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করব। তাবিদাওয়ালের নেতৃত্বে বাফুফে নারী ফুটবলে গুরুত্ব বাড়াতে কাজ করবে। প্রথম কার্যনির্বাহী সভায় সাবিনা ঋতুদের পুরস্কৃত করার বিষয়ে হবে সিদ্ধান্ত। এই মুহূর্তে যেহেতু সভাপতি দেশের বাইরে আছেন, সবকিছু আমরা বিস্তারিত আলোচনা না করলেও ওনার সাথে আমার কথা হয়েছে যে আমরা একটা আকর্ষণীয় বোনাস আমরা মেয়েদেরকে দিব। সেটা আমাদের প্রথম, যেহেতু 9 তারিখে আমাদের ইসি কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ের মাধ্যমে সেটা আমরা আনুষ্ঠানিক ঘোষণাটুকু দেব। শিরোপা জয়ের পরই নারী দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। শনিবার দেয়া হবে রাষ্ট্রীয় সংবর্ধনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাফ শিরোপা জিতে দেশে ফিরে এবারও নারী দল পেল ছাদখোলা বাসের সংবর্ধনা। বিমানবন্দরে ছিল নানা আয়োজন। কঠোর পরিশ্রমে এই অর্জন দেশবাসীকে উৎসর্গ করেছেন সাবিনারা। ছাদখোলা বাসে ঋতুপর্ণাদের উদযাপন ছিল স্মরণীয়। বিজয়যাত্রায় রাস্তার 2 পাশে ফুটবল প্রেমীদের ভালোবাসায় হয়েছেন সিক্ত। বিমানবন্দরে উৎসবের আমেজ, সাবজয়ী নারী দলকে বরণের প্রস্তুতি, ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন এবারও। কাঠমান্ডু থেকে দুপুরে দেশে ফেরে সাবিনার দল, ট্রফি হাতে গণমাধ্যমের সামনে আসেন কোচ, ফুটবলাররা। গণমাধ্যমের ভিড়ে অন্যরকম বিড়ম্বনা। কথা বলতে এসে মাইক্রোফোনের স্তূপে দেখাই যাচ্ছিল না ঋতু, রূপনাদের। ব্যবহার করতে হয় হ্যান্ড মাইক। প্রথমবারের মতোই সেম ভাবেই ফিল করছি যে এত মানুষের সমাগম, এটা আসলেই বোঝায় যে বাংলাদেশের মানুষ হচ্ছে ফুটবলকে কতখানি ভালোবাসে। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও দোয়া, এবং আমাদের জন্য দোয়া করবেন। এই ট্রফিটা আসলে আমাদের দেশবাসী সবাইকে উপহার দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন সামনে ভবিষ্যতে আরো আপনাদের ভালো ট্রফি উপহার দিতে পারি।
গুঞ্জন ছিল বিতর্ক, বকেয়া বেতন নিয়ে অসন্তুষ্ট কোচ পিটার বাটলার ফিরবেন না, তবে শিষ্যদের আনন্দে সঙ্গী হয়েছেন ঠিকই। আমরা শিরোপা জিতেছি, যে কথা দিয়েছিলাম তা রাখতে পেরে গর্বিত। তবে শিরোপা জয় বড় করে দেখছি না। মেয়েরা যে ধরনের ফুটবল খেলেছে সেটাই আনন্দের জায়গা। অপেক্ষা শেষে ছাদখোলা বাসে বাফুফের পথে যাত্রা শুরু হয় চ্যাম্পিয়ন নারীদের। নেচে গেয়ে উদযাপন করেছেন বিশেষ উপলক্ষ, বাস থেকেই সমর্থকদের ডাকে সাড়া দিয়েছেন। যতবার আমরা খেলবো ততবারই আমরা এভাবে জিততে চাই, এভাবে আমরা প্রতিবার আমরা শিরোপা আমাদের বাংলাদেশে নিয়ে আসতে চাই। যেটা 2022 সালে একবার আমরা পেয়েছি, তখন মানুষ অনেক বলাবলি করছে যে বাই চান্স হয়তো হয়ে গেছে, কিন্তু আমরা আবারও প্রমাণ করলাম যে আমরা যোগ্যতা রাখি। প্রস্তুতি ম্যাচের ঘাটতি সঙ্গে নিয়মিত বেতন না পাওয়ার আক্ষেপ নিয়ে এবার সাবমিশনে গিয়েছিল নারী দল। সব ভুলে মাঠে খেলেছে নিজেদের উজাড় করে, শিরোপা জিতে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে লাল সবুজের পতাকা উঁচিয়ে ফিরল বাংলার জয়িতারা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।